এটা হলো বৃহস্পতি, আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ। এটা এতটাই বড় যে এর মধ্যে 1300টারও বেশি পৃথিবী অনায়াসে প্রবেশ করে যাবে। কিন্তু আপনি কি জানেন এই গ্যাস জায়ান্টের সম্পর্কে নাসা সম্প্রতি এমন কিছু আবিষ্কার করেছে যেটা বিজ্ঞানীদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে? এটা হলো ইউরোপা, বৃহস্পতির একটা উপগ্রহ। উপর থেকে দেখতে এটা অবিকল একটা জমে যাওয়া বরফের গোলার মতো, কিন্তু নাসার বিজ্ঞানীদের মতে এই বরফের স্তরের ঠিক নিচে একটা সম্পূর্ণ মহাসাগর লুকিয়ে আছে। সবথেকে অদ্ভুত বিষয় হলো এই মহাসাগরের জলের পরিমাণ পৃথিবীর সমস্ত মহাসাগরের জলের দ্বিগুণ হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। এটাই তো বিজ্ঞানের আসল সৌন্দর্য, যা চোখে দেখা যায় তা বাস্তব হয় না, আর যা বাস্তবে ঘটে তা সহজে চোখে পড়ে না। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। 2011 সালে নাসা একটা মহাকাশযান লঞ্চ করেছিল যার নাম জুনো। এটা কোনো সাধারণ মহাকাশযান ছিল না, একে তৈরি করা হয়েছিল বৃহস্পতির সবথেকে গভীর রহস্যগুলো অনুসন্ধান করার জন্য। 5 বছরের দীর্ঘ যাত্রার পর 2016 সালে এটা যখন বৃহস্পতির কক্ষপথে পৌঁছায়, তখন থেকে আজ পর্যন্ত এটা এমন সব তথ্য ও ডেটা পাঠিয়েছে যা দেখে বিজ্ঞানীদের চোখ কপালে উঠেছে। জুনো মহাকাশযানের প্রথম বড় আবিষ্কারটা ছিল বৃহস্পতির মেরু অঞ্চল। এর আগে আমরা সবসময় বৃহস্পতিকে পাশ থেকে দেখেছি, তার বিখ্যাত রঙিন ডোরাকাটা স্ট্রাইপগুলো দেখতে পেয়েছি, কিন্তু জুনো প্রথমবার বৃহস্পতির উত্তর এবং দক্ষিণ মেরুর একদম কাছ থেকে ক্লোজ আপ ছবি পাঠায়। এই ছবিগুলো দেখুন, এগুলো দেখতে পুরো পেন্টিংয়ের মতো লাগছে, তাই না? কিন্তু এটা কোনো পেন্টিং নয়, এটা একদম আসল ছবি। এই ছবিতে নীল আর সাদা রঙের ঘূর্ণিপাকগুলো দেখছেন, এগুলো আসলে সাইক্লোন। কিন্তু এদের আকার কতটা বড় জানেন? এখানে থাকা এক একটা সাইক্লোন আমাদের গোটা পৃথিবীর সমান বড়। আর সবথেকে বিস্ময়কর ব্যাপার হলো উত্তর মেরুতে এমন 8টা সাইক্লোন আছে যা একটা নিখুঁত অক্টাগন আকারে রয়েছে। মাঝখানে একটা বিশাল সাইক্লোন এবং তাকে ঘিরে 8টা ছোট ছোট সাইক্লোন ঘুরছে। এটা দেখলে মনে হবে যেন কোনো প্রাকৃতিক জ্যামিতির ক্লাস চলছে। একইভাবে দক্ষিণ মেরুতে 5টা সাইক্লোন মিলে একটা পেন্টাগন আকৃতি তৈরি করেছে। একটু ভেবে দেখুন, পৃথিবীতে এমন কোনো ঝড় আসলে তা কিছুদিন পর চলেও যায়, কিন্তু বৃহস্পতির এই সাইক্লোনগুলো বছরের পর বছর ধরে ঠিক এই জায়গায় একই পজিশনে ঘুরতে থাকে। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এটা বুঝে উঠতে পারেননি যে এগুলো কিভাবে এতটা স্থিতিশীল আছে। কোনো অদৃশ্য শক্তিকে এদের এইভাবে ধরে রেখেছে, নাকি বৃহস্পতির ভিতরে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যা এদের ব্যালেন্স করছে? এখান থেকেই শুরু হয় দ্বিতীয় বিস্ময়কর আবিষ্কার। আমরা জানি বৃহস্পতি একটা গ্যাস জায়ান্ট, যার মানে এর কোনো কঠিন ভূপৃষ্ঠ নেই, এটা পুরোপুরি গ্যাস এবং তরল দিয়ে তৈরি। কিন্তু প্রশ্ন ছিল, এর কেন্দ্র কি কোনো কেন্দ্রস্থল আছে, কোনো কঠিন কেন্দ্র? বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এর ভেতরে একটা ছোট পাথুরে কোষ থাকা উচিত, কিন্তু জুনো যে ডেটা পাঠিয়েছে তা থেকে জানা গেছে যে বৃহস্পতির কেন্দ্র তো আছে, কিন্তু সেটা ছোট নয়, এটা পৃথিবীর তুলনায় প্রায় 10 গুণ বেশি ভারী ও বিশাল। এই কোরটা কিন্তু মোটেও পুরোপুরি সলিড নয়, এটা অত্যন্ত অস্পষ্ট। এর মানে হলো এটা আসলে ভারী উপাদান এবং তরল হাইড্রোজেনের একটা মিশ্রণ। তাহলে কি আমাদের সৌরজগৎ তৈরিতে যে প্রচলিত থিওরি আছে সেটা ভুল? এতদিন আমরা ভাবতাম যে গ্রহগুলো ধীরে ধীরে তৈরি হয়, প্রথমে একটা ছোট পাথুরে কোষ তৈরি হয় এবং তারপর তার উপর গ্যাস জমা হতে থাকে। কিন্তু বৃহস্পতির এই অদ্ভুত কেন্দ্র দেখে মনে হচ্ছে যেন অতীতে অন্য কোনো ঘটনা ঘটেছিল। হয়তো বৃহস্পতি তার প্রাথমিক পর্যায়ে কোনো বড় প্রোটো প্ল্যানেটের সঙ্গে ধাক্কা খেয়েছিল, যার ফলে কেন্দ্র বিচ্ছিন্ন হয়ে যায়, মিশে যায়। কয়েক বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ একটা যুদ্ধক্ষেত্র ছিল। গ্রহগুলো নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছিল, বৃহস্পতির মতো দানবীয় গ্রহগুলো ধ্বংসলীলা চালাচ্ছিল, আর এই ধ্বংসলীলায় হয়তো জীবনের প্রারম্ভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিভাবে? চলুন কথা বলা যাক তৃতীয় বড় আবিষ্কারটা নিয়ে। আপনারা কি জানেন বৃহস্পতির উপগ্রহে জল আছে? এখন বৃহস্পতির 95টারও বেশি উপগ্রহ আছে, কিন্তু এর মধ্যে 4টে উপগ্রহ অত্যন্ত বিশেষ: আয়ো, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো। এদের গ্যালিলিয়ান মুন বলা হয়, কারণ গ্যালিলিও এই উপগ্রহগুলো আবিষ্কার করেছিলেন। এই 4টের মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো ইউরোপা। ইউরোপার পৃষ্ঠটা একেবারে একটা ফাটল ধরা বরফের মতো দেখাচ্ছে, তাই না? কেউ যেন একটা বরফের প্লেট ভেঙে চুরমার করে দিয়েছে। ইউরোপার উপরিভাগে একটা 15 থেকে 25 কিলোমিটার পুরো বরফের স্তর আছে, কিন্তু এই স্তরের নিচে কি আছে? 100 কিলোমিটার গভীর তরল জলের একটা বিশাল মহাসাগর। হ্যাঁ বন্ধুরা, একটা সম্পূর্ণ মহাসমুদ্র, যা লবণাক্ত জল আজও তরল অবস্থায় আছে। এখন প্রশ্ন হলো, এত ঠান্ডা জায়গায় সূর্য থেকে এত দূরে থাকা সত্ত্বেও জল তরল অবস্থায় কিভাবে আছে? এর উত্তর হলো টাইডাল হিটিং। ইউরোপা বৃহস্পতির খুব কাছে অবস্থিত এবং বৃহস্পতির গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেশি যে তা ইউরোপাকে অনবরত স্কুইজ করতে থাকে। আর যখন ইউরোপা সংকুচিত হয়, তখন তার ভেতরে ঘর্ষণ তৈরি হয় এবং এই ঘর্ষণ থেকেই তাপ উৎপন্ন হয়। এই তাপই ইউরোপার ভূগর্ভস্থ মহাসাগরকে তরল অবস্থায় রাখে। এখন এখানে সবথেকে রোমাঞ্চকর বিষয় কি জানেন? পৃথিবীতে যে জল আছে সেখানে জীবন আছে।
আমাদের সমুদ্রের সবথেকে গভীরতম অংশ, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানেও জীবন আছে। উষ্ণ প্রস্রবণের কাছেও ব্যাকটেরিয়া, মাছ এবং অদ্ভুত সব প্রাণী বসবাস করে। তাহলে কি ইউরোপার এই ভূগর্ভস্থ মহাসাগরেও জীবন থাকতে পারে? নাসার বিজ্ঞানীরা বলছেন এটা সম্পূর্ণ সম্ভব, আর সেই কারণে নাসা এখন একটা নতুন মিশন পরিকল্পনা করছে, যার নাম ইউরোপা ক্লিপার। এটা 2030 সালের মধ্যে ইউরোপাতে গিয়ে পৌঁছাবে। এর কাজ হবে ইউরোপার পৃষ্ঠকে স্ক্যান করা, তার মহাসাগরের গভীরতা পরিমাপ করা এবং সেখানে জীবনের লক্ষণ পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা। তবে এখন ইউরোপা একা নয়, গ্যানিমিড, ক্যালিস্টোতেও ভূগর্ভস্থ মহাসাগর থাকার লক্ষণ পাওয়া গেছে। মানে বৃহস্পতির আশেপাশে একটা ওয়াটার ওয়ার্ল্ড গড়ে উঠেছে। চতুর্থ আবিষ্কারটা হলো দ্য গ্রেট রেড স্পটের রহস্য। আপনারা যদি বৃহস্পতির ছবি দেখেন তাহলে দেখবেন সেখানে একটা বড় লাল দাগ আছে। এটাকে গ্রেট রেড স্পট বলা হয়। এটা আসলে একটা বিশাল ঝড়, একটা হ্যারিকেন, যা গত 400 বছর ধরে একটানা চলছে। এর আকার এতটাই বড় যে এতে অনায়াসে 2 থেকে 3টে পৃথিবী একসঙ্গে ঢুকে যেতে পারবে। কিন্তু জুনো মহাকাশযানটা এটা খুঁজে বের করেছে যে এই ঝড়টা কতটা গভীর, আর এর উত্তর হলো 300 কিলোমিটারের থেকেও বেশি গভীর। এর মানে এটা শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরেই নয়, বরং বৃহস্পতির ভেতরের গভীর অংশ পর্যন্ত বিস্তৃত। একটা মজার তথ্য হলো এই ঝড়টি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। 1800 সালে এটা অনেক বড় ছিল। বিজ্ঞানীরা এখনও নিশ্চিতভাবে জানেন না যে এটা কেন সংকুচিত হচ্ছে। পঞ্চম আবিষ্কারটা হলো বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আমাদের সৌর বায়ু থেকে রক্ষা করে, কিন্তু বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র পৃথিবীর তুলনায় 20,000 গুণ বেশি শক্তিশালী। এটা এতটাই শক্তিশালী যে আমরা যদি পৃথিবী থেকে বৃহস্পতিকে দেখতাম তাহলে এটা আকাশে চাঁদের থেকেও বড় দেখাতো। জুনো মহাকাশযানটা জানতে পেরেছে যে এই চুম্বক ক্ষেত্রটি খুবই অদ্ভুত। এর কোথাও উত্তর মেরু, আবার কোথাও দক্ষিণ মেরু আছে, কোথাও আবার দুটোই মিশে গেছে। মনে হয় যেন কেউ অনেকগুলো চুম্বককে এলোমেলোভাবে সাজিয়ে দিয়েছে। এই চৌম্বক ক্ষেত্রের কারণে বৃহস্পতির কাছে সবথেকে বেশি তীব্র রেডিয়েশন বেল্ট আছে। এগুলো এতটাই বিপজ্জনক যে কোনো মানুষ যদি বৃহস্পতির কাছে যায় তাহলে কয়েক মিনিটের মধ্যেই সে রেডিয়েশনের মারাত্মক ও প্রাণঘাতী মাত্রার সংস্পর্শে চলে আসবে। আর এই কারণেই জুনো মহাকাশযানটাকে একটা বিশেষ রেডিয়েশন শিল্ড দিয়ে সুরক্ষিত করা হয়েছে। 6 নম্বর আবিষ্কারটা হলো বৃহস্পতি বলয়। 1979 সালে ভয়েজার 1 আবিষ্কার করেছিল যে বৃহস্পতির অত্যন্ত আবছা ও পাতলা বলয় আছে, তবে সেটা শনির মতো বিশাল ও উজ্জ্বল নয়। পরবর্তীতে জুনো মহাকাশযান এই বলয়গুলো নিয়ে আরও বিস্তারিত গবেষণা করে। মূলত বৃহস্পতির ছোট ছোট উপগ্রহের সাথে ক্ষুদ্র উল্কাপিণ্ডে ধাক্কা লাগার ফলে যে ধূলিকণা উড়ে ছড়িয়ে পড়েছিল তা দিয়ে এই বলয়গুলো তৈরি হয়েছে। মহাবিশ্বে বৃহস্পতির এই অবস্থান ও গঠন আমাদের পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি তার বিশাল অভিকর্ষ বলের কারণে মহাকাশে আমাদের এক বিশাল রক্ষক হিসেবে কাজ করে। যখনই কোনো বিপজ্জনক গ্রহাণু কিংবা ধূমকেতু পৃথিবীর দিকে ছুটে আসে, বৃহস্পতি তার শক্তিশালী মাধ্যাকর্ষণ দিয়ে সেটাকে নিজের দিকে টেনে নেয় অথবা তার কক্ষপথ বদলে দেয়। 1994 সালে শুমেকার লেভি 9 নামের একটা ধূমকেতু বৃহস্পতির বুকে আছড়ে পড়ার ঘটনাটা এর সবথেকে বড় প্রমাণ। এটা যদি পৃথিবীর সঙ্গে ধাক্কা খেত তাহলে ডাইনোসরদের মতো মানুষেরও হয়তো বিলুপ্তি ঘটে যেত। বৃহস্পতিকে জানার মাধ্যমে আমরা সৌরজগতের বাইরে হাজার হাজার হট বৃহস্পতি ও গ্যাস জায়ান্টগুলোর সৃষ্টি ও কার্যপদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাই। এর থেকে রোমাঞ্চকর বিষয় হলো বৃহস্পতির উপগ্রহ ইউরোপা, গ্যানিমিড এবং ক্যালিস্টোর বরফাবৃত পৃষ্ঠের নিচে এলিয়েন লাইফ বা অণুজীব স্তরে প্রাণের সন্ধান পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। সেখানে জীবনের খোঁজ পাওয়া গেলে প্রমাণিত হবে যে এই বিশাল মহাবিশ্বে প্রাণ শুধুমাত্র পৃথিবীতেই সীমাবদ্ধ নয়। সো বন্ধুরা, এই ভিডিওতে আলোচিত কোন পয়েন্টটা জেনে আপনি সব থেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।